দর্শক, কালবেলার নির্বাচনী আয়োজন ভোটের বেলায় স্বাগত জানাই আপনাদের। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা সব পক্ষই বলছে। দেশে অস্থিরতা বাড়াতে একের পর এক হামলা হত্যা চলছেই। অপরদিকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। গত বুধবার হাইকোর্টে রিট করেছেন আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। এসব ঘটনা কি বার্তা দেয়, বা যদি নির্বাচন স্থগিত হয় তাহলে কার লাভ, কেন তারা চাচ্ছে স্থগিত হোক, এসব বিষয়ে জানবার এবং বুঝবার চেষ্টা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে রয়েছেন বিজ্ঞ আলোচক, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মাহবুব কামাল। স্বাগতম আপনাকে। মাহবুব ভাই, যেমনটি বলছিলাম যে একের পর এক হামলা হত্যা তারপর চলছে। এই গত যদি 10-15 দিনে অনেকগুলো আলোচিত হত্যাকাণ্ড ঘটলো। এর মধ্যে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকেও প্রকাশ্য গুলি করে হত্যা করা হলো। এর আগে যদি শরীফ ওসমান হাদির কথা উল্লেখ করি, তিনি হয়তো নির্বাচন হলে এই নির্বাচনে তিনি প্রার্থী হতেন, তাকে গুলি করে হত্যা করা হলো। এই যে আলোচিত হত্যাকাণ্ড চলছে, একের পর এক অস্থিরতা বাড়ছে, কি মনে হয় আপনার সার্বিক অবস্থা? দেখেন, একটা যে অস্থির সময় চলে আসবে এটা কিন্তু আমরা আগেও অ্যাসিউম করছিলাম, আমিও বলছিলাম, নানা সময় বলেছেন আপনারা। হ্যাঁ। এখন আপনি যেগুলো বললেন সেগুলোর সাথে আরো দু একটা আমি যোগ করি। সেটা হচ্ছে যে এখন বুলেট প্রুফ জ্যাকেট পরে ক্যাম্পেইনে নামছে আপনার ওই যে কোথায় জানি, হ্যাঁ, এই গোপালগঞ্জ 3 আসনে সম্ভবত। যাই হোক, মানে অবস্থাটা দেখেন, হ্যাঁ, যে কি একটা অবস্থা তৈরি হয়েছে দেশে আর কি। যেগুলো আমরা প্রথম থেকে বলতেছিলাম যে দেখেন, দেশটাকে এই জায়গায় নিয়ে যায় না, এই জায়গায় নিয়ে যায় না, এই মবক্রেসি কন্ট্রোল করেন, মানুষকে দমানোর চেষ্টা করেন। হ্যাঁ, কিন্তু কে শুনলো কার কথা, তাই না? দেখেন কোন জায়গায় চলে আসছে। একটা নির্বাচন তো হতেই হবে ইন দ্য সেন্স যে এই সরকারের তো কোনো জবাবদিহিতা নাই, একেবারেই জবাবদিহিতা নেই। আপনি নিশ্চয়ই জানেন, মানে কেউ তাকে প্রশ্নও করে না। যে নানা রকম যে অনাচার হয়, হ্যাঁ, মবক্রেসি থেকে শুরু করে নানা রকম, কেউ প্রশ্নও করে না। আলোচনাগুলো তো হচ্ছে, আপনারা যারা আলোচনা না আমরা করছি, তাকে তো কেউ প্রশ্ন করে না। আচ্ছা, তাকে রাজনৈতিক, যেমন বিএনপি তো আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে। কোনো ব্যাপারে কমপ্লেন আছে বিএনপির? ইভেন দেখেন, তাদের একজন মারা গেল, হত্যা হলো, কি নম্র ভাষায় প্রতিবাদ করলো মির্জা ফখরুল ইসলাম। এটা হইলো কিছু? হ্যাঁ, এখন তারা একটা নির্বাচনের অপেক্ষা করছে। এইভাবে শুনেন, আপনি যদি সবসময় সাবমিসিভ থাকেন, সবসময় বিনয়ী হয়ে যান, এটাকে তো ব্যবহার করবে। আচ্ছা, আপনাকে তো একটা স্ট্রেংথ দেখাইতে হবে, তাই না? তা নাহলে আপনাকে তো এই যুগে মানবতা দেখানোর কোনো সুযোগ নাই। এই যুগে আপনার প্রতি আমার সদয় হওয়ার কোনো সুযোগ নেই। আমার স্বার্থ দেখবো আমি, সেইটা ডিসাইড করবে আমি কি করব। আপনি মানে কতটুক আমার প্রতি মানবিক হইলেন এটা আমি দেখব না। যদি আপনার কথা ধরেই বলি যে নিজের স্বার্থ দেখা, বিএনপিও তো সেক্ষেত্রে তাদের একটা নির্বাচন প্রয়োজন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে, জরিপগুলোতে এগিয়ে আছে, নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাচ্ছে, তাহলে না বিএনপির আপনি যেটা বলছেন এটা হচ্ছে কমফোর্টেবল ইলিউশন। আচ্ছা, মানুষ কখনো কখনো ইলিউশনে ভুগে, মরিচিকায় দেখে, এবং ওইটা ভাবতে না কমফোর্টেবল ফিল করে, একটা আরামদায়ক মরিচিকা, এটা কমফোর্টেবল ইলিউশন। তারাও যখন খুব গভীরভাবে চিন্তা করবে তখন দেখবে যে না, জিনিসটা এত ইজি না, এবং ইজি যে না সেটা কিন্তু আলামত শুরু হয়েছে। যেমন এই যে আপনি যেগুলি বললেন, তারপরে নির্বাচনকে প্রভাবিত করে, যেমন আপনার পোস্টাল ব্যালট নিয়ে আপনার বাহরাইন এবং ওমানে যাওয়া হচ্ছে। তারপরে ধরেন আদৌ নির্বাচন হবে কি না সেটাও কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা আশা করছি একটা নির্বাচন হতেই হবে, কারণ মানে এনি গভর্নমেন্ট হুইচ ইজ ডিভয়েড অফ অ্যাকাউন্টেবিলিটি ক্যান লিড এ নেশন টু এনিওয়্যার। যে সরকারের জবাবদিহিতা নাই সেই সরকার একটা জাতিকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। সুতরাং এইটা থেকে আমরা মুক্তি চাই, আমরা একটা অ্যাকাউন্টেবল সরকার চাই। তাইলে এই জিনিসগুলো অ্যাড্রেস করবে অন্তত, মানে সুরাহা হোক বা না হোক। এই সরকার তো অ্যাড্রেসই করছে না, তাই না? ফলে উই নিড অ্যান ইলেকশন ব্যাডলি উই নিড কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই আর ব্যাডলি ডিসঅ্যাপয়েন্টেড এই যে জিনিসগুলি হচ্ছে আর কি। দেখেন, প্রথম ডাউটটা তৈরি করছে কিন্তু চিফ অ্যাডভাইজার হিমসেলফ, আমি বলতেছি আপনাকে। এবং এনি ডাউট, মানে ওয়েদার ইট ইজ বিগ অর স্মল, যদি ডাউটটা যদি ছোট হয়, আপনি যদি ভেতরে যায় দেখবেন যে কখনো কখনো এটা একটা বিগ ট্রুথ এক্সপ্লোর করে।
ডাউট কিন্তু সাংঘাতিক জিনিস। ডাউটের একটা মেটেরিয়াল বেসিস থাকে। আমি একটু রসিকতা করি, ধরেন বিদেশে থাকে এক লোক, না, তার তার দেশে তার স্ত্রী, সে যদি ফোনে তাকে দুই তিনবার বিজি পায়, মানে সে ফোন করতেছে, তার ফোন বিজি পাচ্ছে, সে একটা ডাউট করবে যে কী ব্যাপার, তার ফোন বিজি কেন। এই যে ডাউট করলো না, দেখা যাবে যে আসলে তার ডাউটটা মানে সামথিং ফিশি আর কি। হ্যাঁ, সো ডাউটকে কখনো ইগনোর করতে নাই। ডাউটটা কীরকম উনি করলেন, উনি বললেন যে নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র হতে পারে। ঠিক আছে বলছেন তো উনি। তখনও পর্যন্ত কিন্তু এইসব ঘটনা ঘটে নাই, এই যে এই জিনিসগুলো। হয়তো কোনো গোয়েন্দা তথ্য ছিল সরকার প্রধান হিসেবে। না, প্রথম কথা হচ্ছে ভিজিবল কিনা জিনিসটা। আচ্ছা, আমরা তো দেখতেছিলাম, আমরা তো এখনো মনে করি যে নির্বাচন হতে পারে। তাইলে উনি তখন এই কয়েকদিন আগে উনি কিভাবে, আচ্ছা যদি উনি করে, মানে সাসপেক্টও করে, সন্দেহ করে, এটা তো বলার দরকার নাই। এটা বলানো মানে কি, এটা ওই যে জনগণের মধ্যে মানে পাগল রে নাও নারাস না বলা। আচ্ছা, আচ্ছা। পাগল রে এই নাও নারাস না, তো সে তো বুঝারে নাও তো নাড়ানো যায়। আচ্ছা, তো এখন আমি একটা পোস্ট দিছিলাম যে জ্যোৎস্নায় তবে সে দেখিল কোন ভূত। আমরা জ্যোৎস্না দেখতেছি, উনি ভূত দেখতেছেন কোথায়? আচ্ছা, তাই না? মানে না, একটি পরাজিত শক্তি তো আছে যারা একের পর এক। না, ইদানিং আওয়ামী লীগের এই ধরনের কোনো অ্যাক্টিভিটি ছিল না। আচ্ছা, আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটি, কথাটা হচ্ছে যে আপনি গোয়েন্দা সংস্থাগুলোকে রাখবেন, আপডেট রাখবেন, আপনি গোয়েন্দা সংস্থাগুলোকে অ্যাক্টিভ রাখবেন। আপনার তো এটা বলার দরকার নেই ষড়যন্ত্র হতে পারে। আচ্ছা, না, এইবার যদি আমি একটু নির্দিষ্ট করে প্রশ্নে আসতে চাই, যে এই যে সবাই চাচ্ছে এবং আপনি বললেন ব্যাডলি নিড আমাদের এই মুহূর্তে একটা ইলেকশন, তো সেক্ষেত্রে বানচালের প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে কিন্তু একই সঙ্গে আসছে। ভোট বানচাল হলে লাভটা কার আসলে? শুনেন, এইটা তো খুবই সোজা উত্তর এটার। ধরেন যে এখন যারা গভর্নমেন্টের বেনিফিশিয়ারি, ডিরেক্ট বেনিফিশিয়ারি, যেমন একটা বলেই দিই, যেমন এনসিপি নির্বাচন না হলে, তারা নির্বাচন চাচ্ছে কি চাচ্ছে না আমি ওই দিকে যাচ্ছি না, নির্বাচন না হলে তাদের লাভ। কারণ নির্বাচন হলে যদি এরকম হয় যে বিএনপির জোট ক্ষমতায় গেল, তখন তো এনসিপির আর কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা পাবে না, কোনো ধরনের, মানে এখন যে সুবিধাগুলো তারা পাচ্ছে, এখন তো তারা এক ধরনের প্রোটেকশনে আছে। এনসিপি এক ধরনের প্রোটেকশন। দেখেন খুব ইন্টারেস্টিং, ওই যে পরশুদিন না বলতে কালকে চিফ অ্যাডভাইজার বললেন যে বললেন যে তারা দল গঠন করছে এবং তারা নির্বাচনে জিতবে, এবং এমনও হইতে পারে ওখান থেকে শিক্ষামন্ত্রী হইতে পারে। তারপরে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এনসিপি যে গভর্নমেন্ট ব্লেসড পার্টি, এবং উনি নিউট্রালিটি হারাইলেন। এটা তো ইন্টারিম গভর্নমেন্ট না, ইন্টারিম গভর্নমেন্টে তো আমি একটা দলের পক্ষে আপনি ওকালতি করতে পারেন না, ঠিক আছে? বলছেন উনি যেটা দেখছেন মাঠে, না, এটা বলার দরকার নাই তো। আচ্ছা, এইটা কেন বলবেন উনি? আচ্ছা, প্রেডিকশন মানেটা কি? একজন মানে হেড অফ দি গভর্নমেন্ট যদি প্রেডিকশন করে, তাহলে বুঝতে হবে যে কনসিয়াসলি, সাবকনসিয়াসলি অর আনকনসিয়াসলি সে এই দলটার প্রতি এক ধরনের দুর্বল। আচ্ছা, এটা বুঝতে হবে আপনাকে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, প্রেডিকশন আমি যদি যেমন ধরেন চায়ের আড্ডায় কি হয়, যে বলতেছে বিএনপি জিতবে, তার মানে সে চাচ্ছে বিএনপি জিতবে। আচ্ছা, যে বলতেছে আওয়ামী লীগ জিতবে, সে চাচ্ছে আওয়ামী লীগ জিতবে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, তাই না? আচ্ছা, তো এটা তো ওনার বড় দরকার নাই, উনি একটা নিউট্রাল গভর্নমেন্টের উনি চিফ, তাই না? নির্বাচন নিয়ে এমনকি উনি বলে দিচ্ছেন যে শিক্ষামন্ত্রী পর্যন্ত হইতে পারে তারা। আচ্ছা, তার মানে কত দূরে উনি দেখতেছেন জিনিসটা। এবং আরেকটা দেখেন ইন্টারেস্টিং, মার্চ মাসে তিনি জাপানে যাবেন একটা কোথায় জানি, সেইটা আবার প্রেস উইং থেকে বলা হচ্ছে। আর মার্চ মাসে তো উনি একজন সিভিলিয়ান, যদি ইলেকশন হয়, তো একজন সিভিলিয়ান কোথায় যাবেন না যাবেন এই আইটেনারি তো আমাদের জানার দরকার নেই। তার মানে প্রশ্ন উঠতে পারে, তাহলে কি উনি মার্চ পর্যন্ত ক্ষমতা থাকবেন? আচ্ছা, তাই না? মার্চে উনি কোথায় যাবেন না যাবেন এইটা তো প্রাসঙ্গিক না, তাই না? উনি যে কোনো জায়গায় যাইতে পারেন, তাই না? তো এইটা বলার মানেটা কি? না, আপনি সুন্দর আলোচনা করছিলেন। যদি আমি একটু অস্থিরতার মধ্যে আরো কিছু বিষয় বলেন, যেমন বাজার মূল্যটা এখন আমরা সব সময়ের জন্য, মানে বিগত সরকারের সময় তো আউট অফ কন্ট্রোল ছিলই, এবং তার ফলও আমরা দেখেছি। সাধারণ মানুষ কিন্তু কোনো ডিজাইন বলি বা কোনো কারো আহ্বানে না, তারা বিরক্ত হয়েই বিগত সরকারের বিরুদ্ধে নেমেছিল। এই যে শীতকালে সবজির সময়ে এখনো আপনি দেখবেন 80 টাকা 100 টাকার নিচে কোনো মানে দ্রব্য নেই, কোনো সবজি নেই। এই যে বাজার মূল্য নিয়ন্ত্রণহীন, গ্যাসের একটা সংকট যদি আমি উল্লেখ করি, বিদ্যুৎ, সব মিলিয়ে যদি আপনি একটু আলোচনা করতেন। খুব সুন্দর, আপনি
মানে একজন ভালো অ্যাঙ্করের ভূমিকা পালন করছে, এসব প্রশ্ন কেউ করে না। সবাই রাজনীতি নিয়ে আসে, হ্যাঁ, সব রাজনীতি নিয়ে, মানে বাঙালি একটা রাজনীতি খেকো জাতি হয়ে গেছে, বুঝছেন? অর্থনীতি তাদের কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। দেখেন, সাউথ এশিয়ায় আপনার মূল্যস্ফীতি সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে, আচ্ছা 7 পয়েন্ট কত যেন, হ্যাঁ। এবং সেকেন্ড বেশি যার, সে বাংলাদেশের যে শতকরা তার জাস্ট মানে হাফ, অর্ধেক, মানে যে সেকেন্ড আর কি। তাহলে আরো বাকিগুলো আরো কম, আরো কম, হ্যাঁ, হ্যাঁ। আরো কম। সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আপনার পার্থক্যটা প্রায় অর্ধেক। অর্ধেক। তাইলে এই যে মূল্যস্ফীতি, একদিকে মূল্যস্ফীতি আর একদিকে মানুষের আয় বাড়েনি, বরং কোনো কোনো পেশার আয় কমেছে, এই যে ওয়ার্কিং ক্লাস যারা, তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে? অথচ দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি দায়িত্ব নেওয়ার পরে বলছিলেন যে আমাদের হাতে তো আলাদিনের চেরাগ নেই, আমরা ঠিক করে ফেলব, মূল্যস্ফীতি ঠিক করে ফেলব। দেখেন কত মাস হয়েছে, 14-15 মাস হয়ে গেছে। রিজার্ভ বোধহয় বেড়েছে এই গত 1.5 বছর। হ্যাঁ, রিজার্ভ, আমি রেমিটেন্স তো ভালো, আমাদের রেমিটেন্স ভালো, কতগুলি ভালো দিক তো এই সরকার আছে, উই মাস্ট মানে কি বলে যে অ্যাডমিট অর রিকগনাইজ। ভালো দিক নাই তা তো না, আমি ভালো দিকগুলি বলতেছি পরে। তো এখন তাহলে আপনার মূল্যস্ফীতি, ইনফ্লেশন যদি এরকম হয়, আরও বাড়ে ইনফ্লেশন, আর যদি মানুষের আয় রোজগার কমে যায়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? এক। 2 নম্বরে, ইতিমধ্যেই তো কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে, যেমন ধরেন গ্যাসের অনেক অনেক বাসায় কিন্তু এখন গ্যাস মানে জ্বলছে না। 1300 টাকা, 1306 টাকা সরকার নির্ধারণ করবার পরেও এখন 2500-3000 টাকাও সেই একই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এবং গ্যাসের সাথে ইলেকট্রিসিটি সম্পর্ক আছে, এক। 2 নম্বর হচ্ছে পানি চুক্তি ইন্ডিয়ার সাথে, এইটা নবায়ন হবে কিনা, এটা এখন পর্যন্ত ইট ইজ নট ডিসাইডেড, তাই না? তো পানি চুক্তি নবায়ন না হয় তাহলে তো পানির সংকট দেখা দিবে। শীতকাল, মানে সেচের একটা ব্যাপার আছে, মানে পানি যদি না থাকে তারপরে কীভাবে চাষাবাদ হবে, পানি যদি মানে কী বলে পর্যাপ্ত পানি যদি না পাওয়া যায়। তারপর ধরেন আরেকটা জিনিস হচ্ছে, কালকেই তো দেখলাম, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট হচ্ছে একেবারে সর্বনিম্ন এই সরকারের আমলে। স্বাভাবিক, অনির্বাচিত যেহেতু হ্যাঁ পলিটিক্যাল আনরেস্ট। দেখেন এটা না, আপনি স্বাভাবিক কেন বলেন? কেন, যখন ইনভেস্টমেন্ট সামিট হইল, আমাদের আশিক সাহেব কি বলছিলেন? এই প্রত্যাশা তো ছিল যে একজন, কেন আপনি প্রত্যাশা করবেন? আপনি জানেন না প্রত্যেকটা স্বপ্ন, মানে আমি সেদিন বলছি, Dr. Yunus has perfected the mechanism how to romanticize people, how to show people false dream. হ্যাঁ, মানে প্রত্যেকটা দেখেন, যে সমস্ত স্বপ্ন দেখাইছে সব মিথ্যা স্বপ্ন, যত দেখবেন আপনি। জুলাই সনদ পাশ হয়ে গেলে বর্বর থেকে সভ্য হয়ে যাচ্ছি, পৃথিবী আমাদের কাছে আসবে না, আমরা পৃথিবীর কাছে যাব। হ্যাঁ, তারপরে কি ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হবে, কি কি জানি বলছেন আর কি, একটাও তো মানে ঠিক না। এবং চায়না থেকে আসার পরে চায়নার ইনভেস্টমেন্ট হবে। আমি যদি এই জায়গায় আরেকটু স্পষ্ট করতে চাই যে মানে তিনি কি ফলস স্বপ্ন দেখিয়েছেন, নাকি স্বপ্নগুলো বাস্তবায়ন হয়নি আমাদেরও কিছু দায় আছে? নাগরিক হিসেবে রাজনৈতিক দলগুলোর যে মানে প্রেসার ছিল, নির্বাচন দেওয়ার জন্য আরো যে প্রেসার ছিল, সেজন্য উনি ঠিকমতো করে উঠতে পারেননি। আপনি শুনেন, আপনি এইটা কোনোভাবেই কি আপনি বলতে পারেন যে জুলাই সনদ পাশ হওয়ার পর আমরা সভ্য হয়ে যাব বর্বরটি? এটা কোনোভাবেই বলতে পারেন? আপনি বাংলাদেশের ফিচারগুলো জানেন না? আচ্ছা, কোনোভাবেই কি আপনি জানেন যে বিদেশিরা আমাদের এখানে নক করবে, আমরা কোথাও যাব না, কি বলে ওরা, এটা আপনি বলতে পারেন? আপনি জানেন না বাস্তবতা। এবং শুনেন, তার কথার মধ্যে খুবই ইমোশনাল, খুবই নাইভ প্রকৃতির আর কি। হ্যাঁ, একদম মানে মনে হবে যে খুব সরল। এটা হইতে পারে, এটা তার সারল্য, হয়তো উনি বুঝেনই না জিনিসটা। হ্যাঁ, আমাদের সবার যে কোন জায়গায় চলে গেছে, সেইখানে আপনি ড্রিম দেখাচ্ছেন, এটি মানে স্বপ্ন দেখাচ্ছেন, রোমান্টিসাইজ করতেছেন, এবং কোনোটাই তো হলো না। আপনি যেখানে যেখানে যাচ্ছেন সেখান থেকে টাকা বন্ধ হয়ে যাচ্ছে। চায়না থেকে 1 পয়সা আসে, কোত্থেকে টাকা আসে? প্রথম তো কি বলা হয়েছে? টাকার বন্যা, মানে এত ডলার আসবে যে পাইপলাইনে জ্যাম লেগে যাবে, এরকম একটা ভাব হয়েছে। হ্যাঁ, কিছুই তো হয়নি, তাই না? আমি গতকালকে আরেকটি দুঃসংবাদ এসেছে আমাদের জন্য। যুক্তরাষ্ট্রে আমাদের ভিসা প্রক্রিয়াকরণ
বন্ধ করা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ ইমিগ্রেন্ট ভিসা, হ্যাঁ এটা এটা আমাদের কি প্রভাব পড়তে পারে বা কি প্রভাব অবশ্যই অনেক প্রভাব পড়বে, অনেক প্রভাব। না, প্রথম কথা হচ্ছে যে উনি তো আমাদেরকে বলছিলেন যে উনি বড় মাঠের খেলোয়াড়, তাই না? ওনার তো বলছিলেন আমরা, তাহলে বলা ছাড়াও তো আমাদের আমরা জানি যে জানি হ্যাঁ international হি যে figure হ্যাঁ বা- যে ইত্যাদি। তাইলে কেন কেন বাংলাদেশের উপরে এইভাবে মানে একের পর এক হচ্ছে, একের পর এক বিভিন্ন খান থেকে এরকম ঝামেলা হচ্ছে? তাইলে মানে এখন বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসের যে গ্লোবাল ইমেজ ছিল সেইটা এখন আর নাই। এ তো বোঝা যাচ্ছে। দেখেন কতগুলো জিনিস দেখেন, উনি ব্রিটেনে যখন গেলেন, ব্রিটেনের ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে পারলেন না। কাতারে গেলেন, উনি কাতারের আমিরের সঙ্গে দেখা করলেন না। উনি ইটালিতে গেলেন, উনি মেয়রলি একজন মেয়রের সঙ্গে, তাও নিজে গেলেন আর কি, মেয়র তার কাছে আসলো না, তো উনি নিজে গেলেন। তাইলে কি কি দাঁড়ালো, হেড অফ দি স্টেট যারা, তাদের সঙ্গে তো উনি দেখা করছেন না। অথচ ওনার যে পার্সোনালিটি ছিল, ওনার যে ব্যক্তিত্ব ছিল, ইমেজ ছিল, হ্যাঁ, আপনার জাতিসংঘের মহাসচিবের চাইতে তার বড় ইমেজ ছিল একটা সময়, তাই না? দেশে দেশে বক্তৃতা করে বেড়ান। ব্যক্তিগতভাবে তো তিনি আলাদা একটা গ্রহণযোগ্যতা তার আছে। এখন বাংলাদেশের প্রধান হিসেবে হয়তো হ্যাঁ, এখন এটা তো কূটনৈতিকভাবেই বিবেচনা করা হবে। শুনেন, এখন আর তার ব্যক্তিগত ব্যাপার নাই, এখন রাষ্ট্রটা তার মধ্য দিয়ে পার্সনিফাইড হয়েছে। আচ্ছা, মানে পার্সনিফাইড হয়েছে। এটা তো হি ইজ নো লঙ্গার মানে কি একটা মানে সিম্পল ইন্ডিভিজুয়াল। উনি এখন আর কোনো ইন্ডিভিজুয়াল না, পুরো রাষ্ট্রটা তার মধ্যে দিয়ে পার্সনিফাইড হবে। যেমন ধরেন আমি বলি, যদি ইলেকশন যদি ম্যানিপুলেটেড হয়, যদি অগ্রহণযোগ্য নির্বাচন হয়, কেউ কিন্তু কাউকে দোষবে না, দোষটা পড়বে তার ঘাড়ে। মানে না, একটা জিনিস তো আমাদের সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে আছে যে যারা হেরে যায় তারা বরাবরই অভিযোগ করে। এখন হ্যাঁ, হেরে গিয়ে অভিযোগ আমরা তো দেখব। আমরা তো বর্তমান যুগে এই 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 যুগে এই কি বলে যে এই প্রযুক্তির যুগে কেউ কিছু লুকাইতে পারবে না। আচ্ছা। কেউ কিছু লুকাইতে পারবে না, এক মিনিটেই সব বের হয়ে যাবে এবং প্রমাণ সহ বের হবে। আমরা দেখবো যে এটা রিয়েলি ফেয়ার হয়েছে না আনফেয়ার হয়েছে। আচ্ছা। যদি ফেয়ার হওয়ার পরে কেউ যদি বলে যে এটা কারচুপি হয়েছে, আমরা এটা তাদের কথা টিকবে না। যেমন 91-এ তো আওয়ামী লীগ বলছিল না যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, ঠিকছে? না না, টিকে নাই তো, না না, একেবারেই টিকে নেই। তাই না? কিন্তু বাকি যে 14, 18, 22 এগুলি কাউকে বলতে হয় নাই, রাইট। কাউকে বলতে হয় নাই যে শেখ হাসিনা যতই বলুক না কেন যে এটা গণতন্ত্রের ধারাবাহিকতা ইত্যাদি, কেউ কি গ্রহণ করছে তার কথা? করে নাই তো। আমাদের সামনে আরেকটি বড় ইভেন্ট আছে, সেটি হচ্ছে গণভোট। গণভোটের ব্যাপারে ব্যাপক প্রচারণা চলছে, সরকারও হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, যদিও এটি নিয়ে অনেকেই বলছে যে সরকার এটি পারে কিনা। আপনার কি মনে হয়? তাই এটা কোনোভাবেই পারে না, এটা কোনোভাবেই পারে না। আপনি এইটা কি, আমরা গণভোটটা কেন হয়? গণভোটটা হয় যে যে জিনিসটা আমরা গ্রহণ করতে চাচ্ছি এইটা সাধারণ মানুষ কিভাবে দেখছে, এটাই তো। তা আপনি যদি সাধারণ মানুষকে প্রভাবিত করেন এবং বাধ্যতামূলক করেন আর কি, যেমন যে ব্যাংকগুলিকে করছে, নির্দেশ দিচ্ছে যে তোমরা এটার প্রচার চালাও, এনজিও, তারপরে আপনি তো এক ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছেন, এক ধরনের বাধ্য করার চেষ্টা করছেন। এই তো হলো না। না, এই সরকারের তো একটা দায় আছেও যে জুলাই আন্দোলন বা এই আন্দোলনকারীদের সুরক্ষা দেওয়া বা আরো যে বিষয় রয়েছে সংস্কার করা, সেই বিষয়গুলোকে ইতিবাচকভাবে সামনে আনার জন্য তো হ্যাঁ ভোটটা প্রয়োজনও। ইয়াস, হ্যাঁ ভোট আমরা তো চাই যে হ্যাঁ ভোট জিতুক। কথাটা যে তাইলে আপনি যদি ইনফ্লুয়েন্স করতে চান তাহলে পাবলিক আসলে কি চাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারলাম না। যেমন ধরেন যে জটিল মানে ব্যালট পেপার, যে জটিল 4টা বিষয় ইত্যাদি না, এইটা আমাদের দেশের 22% লোক মানে পড়তেই জানে না, ঠিক আছে? এই কারণে তো মার্কার ভোট হয়, যে মানুষের নাম পড়তে পারে না বলেই তো মার্কা, প্রতীক দেখে, তাই না? মার্কা কেন প্রচলন হচ্ছে যে এটা। তো এখন সেই দেশে আপনি 4টা জটিল জিনিস আপনি রাখলেন এবং বলতেছেন যে এইটা বুঝে তুমি হ্যাঁ অথবা না বলো। এটা তারা কিভাবে বুঝবে? এটা তারা পড়তেই তো পারে না। না, এই জন্য তো আগে থেকে অ্যাওয়ারনেস করা হচ্ছে, এই যে প্রচার চালানো হচ্ছে, সবগুলো বিষয় যে পড়তে না পারে তার কাছেও কিন্তু পৌঁছে যাচ্ছে গণমাধ্যমের মাধ্যমে, মানুষজনের মাধ্যমে। না, এটা আমি তো বললাম একটা শিক্ষিত লোককে বলে না সেই 4টা জিনিস এক্সপ্লেন করতে পারবে কিনা। আচ্ছা, একটা শিক্ষিত লোককেই বলে না, মানে যারা পলিটিক্যাল কনসাস তারা ছাড়া, হ্যাঁ তারা ছাড়া বলেন না কয়জন এটা বুঝাইতে পারবে। আচ্ছা,
এক। 2 নম্বর হচ্ছে যে আমি ভোটার না, আমি গিয়ে দেখলাম যে দুইটার সাথে আমি একমত, বাকি দুইটা আমি একমত না, আমি কোথায় সিল মারবো? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আচ্ছা, হ্যাঁ জিততে হবে, সরকার যেহেতু প্রচার চালাচ্ছে সবাই বলছে। হ্যাঁ, আমি তো এইটার সাথে একমত না, আমি ওখানে কেন ভোট দিব? আচ্ছা, তাই না? হ্যাঁ। আমি তো এখানে ভোট দিব না, কারণ আমি তো এটা একমত না। তাইলে আপনি হ্যাঁ না কেন আপনি করতেছেন? হ্যাঁ না তো মানে হচ্ছে যে এইটা ফর অ্যান্ড এগেনস্ট কি হয় দ্বারা আমরা দেখতেছি। আপনি যদি এটাকে জিতাইতেই চান তাহলে এই ভোট দেওয়ার তো দরকার নাই। আচ্ছা, এমনি বলেন যে এটা তাহলে হাস্যকর না? হ্যাঁ না ভোট রেফারেন্ডাম কেন হচ্ছে? যে এইটা পাবলিকের মতামত নিচ্ছি আমরা। তা আপনি যদি পাবলিককে বলেন যে এইটার পক্ষে ভোট দাও, তাহলে ভোট দেওয়ারই দরকার কি? আচ্ছা, ভোট বা দরকার কি গণভোটের? এমনি বলে দেন যে এটা বিপ্লবের সরকার, ফলে এটা সেটা সাংবিধানিকভাবে বৈধতা পাবার ব্যাপার থাকে কিনা। আপনি সাংবিধানিকভাবে বৈধ করার জন্য তো আপনি ম্যাল প্র্যাকটিস করতে পারেন না, আপনি তো কি বলে আনএথিক্যাল করতে পারেন না, আপনাকে তো সবকিছু এথিক্যালি করতে হবে, তাই না? আপনি চাচ্ছেন হ্যাঁ ভোট জিতুক, এটা মনে মনে আপনি চান, অথবা বড় জোর আপনি ইতিবাচক নেতিবাচক দিকটা আপনি তুলে ধরেন। আপনি তো ব্যাংকগুলিকে ইনস্ট্রাকশন দিতে পারেন না, অমুককে কাজে লাগাইতে পারেন না। এক ধরনের বোঝাই যাচ্ছে যে মানে হাঁকে জেতাতেই হবে। জি, এটা যদি বলি এই নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যেটা যুক্ত হয়েছে সেটি হচ্ছে পোস্টাল ভোটের ব্যবস্থা। আমাদের প্রবাসী যারা রয়েছেন এবং দেশে যারা জরুরি সেবায় নিয়োজিত থাকবেন তারা পোস্টাল ভোটার মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। এরই মধ্যে আপনি আপনার বক্তব্যে কিছুক্ষণ আগে বলে গিয়েছেন যে ওমানে এবং বাহরাইনে যে দুটি ঘটনা ঘটলো, ভিডিও ভাইরাল হয়েছে, এরই মধ্য দিয়ে পোস্টাল ভোট সিস্টেমটা বিতর্কিত হলো কিনা বা আরো সতর্ক হওয়া দরকার? আমি এইটা নিয়ে আমি এই মুহূর্তে মন্তব্য করতে রাজি না, কারণ মানে এআই এসে হচ্ছে কি আপনার না, এটা আমি একটু যুক্ত করি যে একটি প্রথম শ্রেণীর গণমাধ্যম ফ্যাক্ট চেক করেছেন এটি এআই জেনারেটেড। আচ্ছা ঠিক আছে, তাইলে দেখা যাচ্ছে একটা ম্যানিপুলেশন শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, নির্বাচনী ম্যানিপুলেশন অলরেডি শুরু হয়ে গেছে। এইটার চেয়ে আপনি এইটা কিন্তু খুব বড়, মানে ধরেন যে পোস্টাল ব্যালটে আর কতজন ভোট দিবে, তাই না? মানে নির্বাচন অগ্রহণযোগ্য হওয়ার জন্য বা নির্বাচনে ম্যানিপুলেশনের জন্য অনেক বড় ঘটনা ঘটবে যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়। বিএনপি জোট এবং জামাত জোটের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় যে ঠিক আছে এই স্বৈরাচার ঠেকানোর জন্য কিংবা শান্তি প্রতিষ্ঠা লেটাস হোল্ড এ ফেয়ার একটা ইলেকশন করি, তারপরে একটা ঐকমত্যে সরকার করব, আগে একটা ঠিক আছে, যেটার একটা ইঙ্গিত আমরা দেখেছি কিছুদিন আগে জামাতের আমির বলেছেন যে আমরা, যেমন 2001 সালে তো জামাত 2টা মন্ত্রিত্ব পাইছিল, এবারও তো বলবে আমাদের 5টা দেন, এনসিপি বলবে আমাদের 2টা দেন। এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় তাহলে এইটার মতো খারাপ নির্বাচন আপনি আর দেখবেন না। আচ্ছা, হ্যাঁ, না এটা যদি হয়, যদি জাতীয় সরকার গঠন হয় তাহলে জনগণের জায়গাটা আসলে কোথায় থাকে? থাকলো না, জবাবদিহিতার জায়গা কি থাকে? না থাকলো না। আপনি যেটা বলছিলেন এই সরকারের আপনি সবচেয়ে দুর্বল দিক হিসেবে শুরুর দিকে আলোচনায় বলছিলেন যে জবাবদিহিতা নেই, কেউ তাকে জবাবদিহিতার আওতায় আনছে না, প্রশ্ন করছে না। তো যদি সবাই মিলে জাতীয় সরকার গঠন হয় সেক্ষেত্রে প্রশ্ন করবে কারা বা জবাবদিহিতা কোথায়? আমাদের রাষ্ট্রে তো প্রশ্ন করার, কমপ্লেন করার জায়গাই নাই। আচ্ছা, আপনি যে কমপ্লেন করবেন, একটু ছোট বলি, আমি একটা বই একখানে কুরিয়ার করতেছি আমার পিয়নকে, তো কুরিয়ার করে এসে আমাকে একটা রসিদ দিচ্ছে, স্যার এটা তারপরে এটা আমাকে দিচ্ছ কেন, এটা ফেলে দাও, এটা দিয়ে আমি কিছু করতে পারবো না। ওই বই যদি না পৌঁছে আমি কোথাও কমপ্লেন করতে পারবো না, করলেও এটা কোনো লাভ হবে না। সুতরাং যদি বইটা পৌঁছায় এটা আমার ভাগ্য, আচ্ছা, যদি পৌঁছে এটা আমার ভাগ্য, এইটা দিয়ে কোনো লাভ হবে না। আচ্ছা, কারণ আমার কমপ্লেন করার কোনো জায়গা নাই, আর কমপ্লেন যদি করতেও পারি এটার কোনো মানে রেমেডি আমি পাবো না। যেমন আজকে একজন আলোচনা করছিলেন, একজন ভোক্তা, তিনি বলছেন যে গ্যাস কিনতে গিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, সবশেষ এক জায়গা থেকে 2900 টাকা দিয়ে একটি গ্যাসের সিলিন্ডার কিনেছেন, যেটার দাম সরকার নির্ধারণ করেছেন 1300 টাকা বা একটু বেশি। তো দ্বিগুণেরও বেশি টাকা দিয়ে কিনতে হলো। তিনি বলছিলেন যে ভোক্তা অধিকার তো অনেক অ্যাকশন নেয়, তো আমি ভোক্তা অধিকারে একটি কমপ্লেন করব কিনা। তো পাশে থাকা আরেকজন বললেন যে এই কমপ্লেন করে লাভ নেই, কারণ হচ্ছে ভোক্তা অধিকার বলছে যে আপনারা নিজেরা নিজেদের মতো মেটান, কারণ বিষয়টা তো এখন জাতীয়
পর্যায়ে পৌঁছেছে, ভোক্তা অধিকার কোনো অ্যাকশন নিচ্ছে না। এই যে ভোক্তাদের ঠকে যাবার যে ব্যাপার, এইখান থেকে বের হওয়ার উপায় কি? শুনেন, মানে এই মানে বাংলাদেশে আপনি কমপ্লেন করে সুরাহা পাইছেন এরকম কিন্তু দেখাইতে পারবেন না। আচ্ছা, খুব উপায় কি, মানে কোথায় যাব আমরা? এইটা উপায় হচ্ছে আপনার সত্যিকার অর্থের জনপ্রতিনিধিত্বশীল একটা সরকার যদি আসে এবং এই সরকারটাকে যদি জবাবদিহিমূলক করা যায়, তাইলে এগুলো সম্ভব। তা না হলে এই যে এসব করে কোনো লাভ নাই। আচ্ছা, বুঝছেন? দেখেন, কমপ্লেন করে যে লাভ নাই। আপনি দেখেন, এদিকে দেখেন, এই যে মানে ধরেন যে 5ই আগস্টের পরে 7-8-10 দিন হয়তো আনরুলি কিছু হয়েছে, ওইটা হওয়ার 15 বছরের ক্ষোভ, এটা হইতেই পারে, কিছু ভাঙাভাঙি এই সেই মারপিট এই সেই হইতে পারে। তারপর থেকে যে মবক্রেসি, সমাজের বহু জায়গা থেকে কমপ্লেন হয়েছে না যে মবক্রেসি আমাদের জীবনকে ইয়ে করে দিচ্ছে, এই যে হয়েছে, এগুলো অ্যাড্রেস করা হয়েছে? কোনো মবকে অ্যাড্রেস করা হয়েছে? কমপ্লেন হয়েছে না? একটা উদাহরণ দিই আমি, যখন প্রথম আলো ভাঙা হচ্ছিল বা আগুন দেওয়া হচ্ছে, আপনার এই যে নুরুল কবির কয়েকজন অ্যাডভাইজারকে ফোন করছে না? এটা তো কমপ্লেন। হ্যাঁ। ডিড এনিবডি রেসপন্ড? না, তখন হয়নি, পরবর্তীতে কিন্তু কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, পরবর্তীকালে আপনি তো ঘটনা ঘটতেছে তখন। আচ্ছা, তখন ঘটনা, সে তো ওখানে বিপদাপন্ন, তাই না? তাকে রেস্কিউ করতে যাবে না, অত দরকার নেই তো। ওই যে ওখানে যারা আইন শৃঙ্খলা, তাদেরকে ফোন করলেই তো হয়। হ্যাঁ, আপনার তো জাস্ট খালি ফোন করে দিবে ওখানে যারা আছে, যে দেখেন তো কেন আগুন দিচ্ছে, কেন ই করছে, দেখেন তো, কিছুই তো না, ওরা দাঁড়ায় আছে। তাইলে কমপ্লেন করে কি লাভ হচ্ছে বলেন? কোনো লাভ হচ্ছে? যে যার মতো কাজ করে যাচ্ছে, কেউ কোনো কমপ্লেন শুনে না। শুধু সরকার যে তা না, আপনি বিএনপির বিরুদ্ধে কোনো কমপ্লেন করেন যে আপনার ওইখানে চাঁদাবাজি হচ্ছে, ই হচ্ছে, একটা লোক দেখানো বহিষ্কার করে দিবে, একটা লোক দেখানো, হ্যাঁ, বা একটা আপনার শো কজ করলো, পরে আবার দেখা গেলো সে তাকে আবার দলে টেনে নিল। আপনি যে কোনো মানে অর্গানাইজেশন বলেন, ব্যক্তি বলেন, আপনি কমপ্লেন করে কোনো লাভ। এই জন্যই তো কী হয়েছে জানেন, এই জন্যই কমপ্লেন করার যেহেতু জায়গা নাই এবং কমপ্লেনের কোনো সুরা হয় না, এই জন্য মানুষ তাদের ক্ষোভগুলো ফেসবুকে বলে। হ্যাঁ, যেহেতু প্র্যাকটিক্যালি তো কোনো কোনো সলিউশন পাচ্ছে না, তারা কেউই পাচ্ছে না। হ্যাঁ, তখন ফেসবুকে ওই যে মানে আর্তনাদ করে যে এই হয়েছে, সেই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, তাই না? তো ফলে এটা টোটালি একটা আনলফুল সোসাইটি, একটা অরাজক সোসাইটিতে পরিণত হয়েছে। হ্যাঁ, এবং আপনি তো নিজেই বললেন যে কতগুলি খুন হয়েছে। হ্যাঁ, তারপরে কত ধরনের মব হয়েছে আপনি বলেন। হ্যাঁ, আপনার নাটকে মব, তো গানে মব, তো মেলায় মব, তো মাজারে মব, তো হচ্ছিলই। হ্যাঁ, এখনও আসছে তো। তো এখন এই মব এবং এই যে চরম বৈরিতা, মানে জামাত জোট এবং বিএনপি জোটের সঙ্গে, এবং এনসিপি সরকারি মদতপুষ্ট একটি দল, এই সবটা মিলে না, এই জায়গাটা যদি আমি একটু বুঝতে চাই যে সরকার মদত পুষ্ট আমরা কিভাবে বলছি, কারণ এই সরকারকে আমরা দেখেছি যেমন এনসিপিকে কাছে টানতে, প্রয়োজনে জামাতের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা দেখেছি, বিএনপির সঙ্গেও আমাদের প্রধান উপদেষ্টা বিএনপি তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেলেন। তো প্রত্যেকটা দলের সঙ্গে তারা একটা মেইনটেইন করে চলছে। আপনি এটা এইভাবে দেখলে হবে না। দেখেন, ডক্টর ইউনূসের নিজের দল হচ্ছে এনসিপি, বাকিগুলি হচ্ছে ওই যে ভদ্রতা অথবা কৌশল অথবা এনসিপি তার দল। সেইটা বড় প্রমাণ। দেখেন, আমি একটা বলি, এনসিপির নেতারা যখন গোপালগঞ্জে মানে হলেন, কি বলে যে বিপদাপন্ন হয়ে গেলেন, সেখানে কিন্তু আর্মিকে অ্যাক্টিভেট করা হয়েছে, 4-5 জন লোক মেরে ফেলা হয়েছে। ওখানে যদি জামাতের লোক থাকতো কিংবা বিএনপির লোক থাকতো, এই নির্দেশ কিন্তু যেত না। বুঝতে পারছি না, বিপদটা যে লেভেলে ছিল, এর চেয়ে বড় লেভেল তো হচ্ছে আপনার কি বলে যে প্রথম আলোর পোড়ানোর সময়, ওখানে তো 26-27 জন তো ভিতরে আটকা পড়ছিল। দে কুড হ্যাভ বিন বার্নড, তারা আগুনে পুড়ে মরতে পারতো। ওইটার চেয়ে তো এইটা বেশি, তাই না? গেল। তারপরে কিছুদিন তো আমরা দেখছি যে এনসিপির আপনার লজিস্টিক সাপোর্ট কীভাবে পাইছে, ডিসিরা পর্যন্ত চিঠি ইস্যু করছে, এগুলো হয়েছে না, ফেসবুকে আসছে তো এগুলি, তাই না? তারপরে ধরেন যে এরা যখন উপদেষ্টা ছিল, তাদের এলাকায় যে বরাদ্দ হয়েছে, এই সজীব ভুইয়া থেকে তার বরাদ্দ হয়েছে
শত শত কোটি টাকার বরাদ্দ, 300 কত কোটি টাকা, তাই না? তাদের এপিএস এর বিরুদ্ধে বোধহয় বড় দুর্নীতির অভিযোগ দুদকের এখনো তদন্ত চলমান রয়েছে। না, এটা তো দুর্নীতির ব্যাপার। আমি বলছি যে প্রধান উপদেষ্টার দল যে এনসিপি, সেইটা আমি বোঝাতে চাচ্ছি আর কি। আচ্ছা, সেইটা এত বরাদ্দ, তারপরে এই যে বললেন, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। যে কি বলে যে তারা জিতবে এবং মানে কি শিক্ষামন্ত্রী হইতে পারে, এটা তো উনি বলতে পারেন না। হ্যাঁ, এটা কি বলতে পারেন? এটা তো উনি বলতে পারেন না। ফলে বোঝাই যায় যে এনসিপির প্রতি তার একটা দুর্বলতা আছে, ঠিক আছে? এবং এটা তো উনি বলছেনই, আমার নিয়োগকর্তা, উনি বলেন নাই যে এরা আমাদের নিয়োগকর্তা। তিনি তখন তো এনসিপি ছিল না, ছাত্রদের কথা বলেছেন, আন্দোলন করে পরিস্থিতি বুঝছি তো, বৈষম্য বিরোধী ছাত্ররাই তো এনসিপি করলো, একই তো জিনিস। তারপরে এত বড় আন্দোলন হইলো, এত বড় আন্দোলন, সব এত স্টেক হোল্ডার, এত কিছু, লাখ লাখ মানুষ আন্দোলন করলো, অথচ নিউ ইয়র্কে মাহফুজ আলমকে বললেন যে উনি মাস্টার মাইন্ড। তার মানে কি দাঁড়ালো? যে মাস্টার প্ল্যান নিশ্চয়ই ছিল। মাস্টার প্ল্যান যদি হইতো, একজন তো মাস্টার মাইন্ড হইতে পারে না, এটা গ্রুপ অফ মাস্টার মাইন্ড হইতে পারে। একটা লোক কখন মাস্টার মাইন্ড, মানে এত বড় আন্দোলনে হয় নাকি এটা? হ্যাঁ, আর আপনি এটা কেন বলবেন? আপনি এত আত্মত্যাগ হইলো, এত লোক মারা গেল, এতই হইলো, সব দলের লোক মারা গেল, এবং মাহফুজ আলমের ইঞ্জিনিয়ারিং এইটা হয়েছে, মাহফুজ আলম এটা তার আর্কিটেকচার এটা হয়েছে, এটা ঠিক না। কথাটা এমনিতেই ঠিক না। যদি একটু আমরা নির্বাচনে একটু দৃষ্টিপাত করতে চাই, যে একেবারেই সন্নিকটে নির্বাচন, 1 মাসেরও কম সময় বাকি রয়েছে, তো এমন সময়েও যে অভিযোগ পাল্টা অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটি আলোচনা বারবার ঘুরে ফিরে আসছে, এ বিষয়ে আপনি কি বলবেন? লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, বা না থাকলে সরকারের লেভেল প্লেইং ফিল্ড এট দিস মোমেন্ট আছে। আচ্ছা, এট দিস মোমেন্ট। আচ্ছা, এইটা আমরা বুঝতে পারবো 22শে জানুয়ারির পরে, যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। তখন কে শক্তি প্রয়োগ করতেছে, মানে অস্ত্রের খেলা হচ্ছে কিনা, মব হচ্ছে কিনা, প্রার্থীদের উপর আক্রমণ হচ্ছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো পর, এখন তো লার্জ স্কেলে কিছু হচ্ছে না, টুকটাক হচ্ছে আর কি। খেলাটা তো হবে আসলে 22শে জানুয়ারির পরে, যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। তো ফলে আশঙ্কা করছি আমরা একটা বড় ধরনের সংঘাত আমরা দেখতে পাবো। তো আমরা চাইবো যে দেখেন, যে কোনো অবস্থাতে নির্বাচনটা হয়ে, মানে একটা কথা আছে যে ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন। ইলেকশন না হওয়ার চাইতে খারাপ নির্বাচন হওয়াও ভালো। তবু একটা ধরেন যে কি বলে যে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় গেল, এরা তো কোনো পলিটিশিয়ান না, এটা তো একদম কি বলে যে নভিস, এবং তাদের তো কোনো যোগ্যতাই নাই, কোনো দক্ষতা নাই, পলিটিক্যাল কোনো ক্যারিয়ার নাই, কিছু বুঝে না এরা। হ্যাঁ, আমি একটা ছোট উদাহরণ দিই। আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা, উনি কেন হয়েছেন? যেহেতু উনি গ্রামীণ ব্যাংকের, এবং ওই যে নূরজাহান বেগম, উনি কিছুই জানেন না স্বাস্থ্যের। আমি জানি ইপিআই এর কয়টা ইঞ্জেকশন লাগবে, মানে কয়টা লাগবে, হেলথের ডিজিজ এসে, উনি কিছুই বলে আমি এগুলি ওনাকে বলেন এই সেই। উনি জানেন না যে ইপিআই এর কয় ধরনের ইঞ্জেকশন আছে, জানতেনই না। হ্যাঁ, তো ফলে মানে একজন এনজিও করা লোক, যে লোক আপনার কি বলে টাকার আদান প্রদান, ইন্টারেস্ট, সুদ, টাকা, এইসব, গ্রামীণ ব্যাংক তো তাই না, সেগুলো নিয়ে ডিল করছেন, টাকা এনে দিচ্ছেন আপনি স্বাস্থ্যের, কি হবে বলেন আপনি? তো এইটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে হবে কি, মানে আমি তো একটা পোস্ট দিছি যে 50% যদি সুষ্ঠু হয়, ভাই আমরা মেনে নিব। আমরা উই ওয়ান্ট টু গেট আউট অফ দিস, আমরা এখান থেকে বের হইতে চাই। আমরা এখান থেকে বের হইতে চাই, এবং কোনোভাবেই আর এটা চলে না। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট হলে হবে কি, এক ধরনের দায়বদ্ধতা থাকবে, মানে আরেকটা প্রেসারও থাকবে, অপোজিশন দলের একটা প্রেসার থাকবে, জবাবদিহিতার জায়গা থাকবে, একটা প্রেসার থাকবে। তারপরে ধরেন যে তাদের তো রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে, যদি বিএনপি আসে অভিজ্ঞতা আছে, যদি জামাত আসে, জামাতে তো 2টা মন্ত্রী ছিল, হ্যাঁ, যৌথভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, হ্যাঁ করেছে, তাদের একটা স্কিল আছে। হ্যাঁ, এদের তো কিছুই নাই, কিছুই নাই এদের স্কিল। আপনি বলেন এনসিপি তো কিছুদিন রাষ্ট্র চালিয়েছেন, পরিচালনার সঙ্গে ছিলেন না, অত না। শুনেন, এক বয়সের একটা ব্যাপার আছে, আপনি যতই বলেন না কেন,
মানে উইজডম আসতে না, প্রজ্ঞা যেটা বলে আর কি। একটা তো হচ্ছে বুদ্ধি, জ্ঞান, আরেকটা হচ্ছে উইজডম, প্রজ্ঞা। প্রজ্ঞা। আপনাকে তো রাষ্ট্র চালাতে ভিশনারি হইতে হবে, আপনার ভবিষ্যৎ দেখতে হবে, তাই না? তা আমরা তো যেসব কাণ্ড কারখানা দেখছি গত 16 মাসে, তাতে তো আমাদের কাছে মনে হয় না যে এরা খুব রেসপন্সিবল, তারা খুব দায়িত্বশীল। আমাদের কাছে মনে হয় না। আমরা তো ছাত্রদের উপরে একটা ভরসা করছিলাম আমরা, হ্যাঁ, সবাই ভরসা করছিল যে এরা আচ্ছা দেখা যাক কি হয়, এত বড় একটা ইয়ে। আবার ফ্রম ডে ওয়ান আমরা দেখলাম, ফ্রম ডে ওয়ান তাদের কিভাবে স্খলন ঘটলো। আমরা যদি আরেকটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আরেকটি প্রসঙ্গ দিয়ে আমরা শেষ করব। সম্প্রতি জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেবার জন্য একটি যে নীতিমালা প্রয়োগ করা হয়েছে, সুরক্ষা আইন। তো এই বিষয়ে দায় মুক্তির বিষয়টি সামনে এসেছে মূলত সম্প্রতি 2 জন জুলাই যোদ্ধা ভিন্ন ভিন্নভাবে আটক হবার পরে। একজন হচ্ছেন সুরভি আর একজন হচ্ছে হবিগঞ্জের একটা ছেলে। তো এই যে এতদিন সময় লাগলো কেন জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়ার জন্য? বা তারা তো মুক্তি পাইছে। হ্যাঁ হ্যাঁ, না টোটাল জুলাই যোদ্ধা যারা আছে তাদের শুনেন, আইনি সুরক্ষা। আমি বলি দায় মুক্তি বা ইনডেমনিটি না, ইনডেমনিটি কে দিবে? ইনডেমনিটি দিবে পলিটিক্স, তাদের ইনডেমনিটি দিবে, রাজনীতিটা আইন করে লিখিত কোনো মানে কি দলিল দস্তাবেজ কাউকে ইনডেমনিটি দিতে পারে না। আচ্ছা, আমি বলি যেমন ধরেন যে বঙ্গবন্ধু হত্যার বিচার ইনডেমনিটি দিয়ে রোধ করা হয়েছিল না, সেই ইনডেমনিটি পরে থাকলো, বাতিল হয়ে গেল এবং বঙ্গবন্ধু ক্লিয়ারদের তো বিচার হইল, তাই না? আপনি কখন ইনডেমনিটি পাবেন? যখন আপনি আপনার রাজনীতিটা মানুষ পছন্দ করবে, আপনি যখন গ্রহণযোগ্য হবেন মানুষের কাছে। আপনি গ্রহণযোগ্য না, তখন তো আপনার অপোনেন্ট তো এগুলো বাতিল করে দিবে। ইভেন গণভোট, এই যে গণভোট হচ্ছে না, হ্যাঁ জিতলো মনে করেন, হ্যাঁ জিতলো, যে গভর্নমেন্ট আসবে যদি তারা ব্রুট মেজরিটি পায়, হ্যাঁ 2/3 মেজরিটি পায় ইত্যাদি পায়, এটা তো বাদ দিয়ে দিবে। আপনি কি করবেন? কিছু করার আছে? কিছু তো করার নাই, তাই না? একটি গণভোটের রায় বাতিল করে দিয়ে কেন ভোট বাতিল করতে পারবে না? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আচ্ছা, আপনি তো সংবিধানটাকে তো সুপরিবর্তনে রাখতে হবে, কুপরিবর্তনে রাখবেন না। সংবিধান সংশোধনের একটা প্রভিশন রাখবেন না, যে এত সংখ্যক এমপি যদি চায় তাহলে তারা সংবিধান সংশোধন করতে পারবে। এমনি সাধারণ সংশোধনের জন্য সিঙ্গেল মেজরিটি হলে হয়। আর সংবিধানের সাথে যেটা কন্ট্রাডিক্ট করে, হ্যাঁ মৌলিক স্পিরিটের সাথে করে, সেক্ষেত্রে 2/3 মেজরিটি লাগে। তো ধরেন যে কখনো যদি 2/3 মেজরিটি কোনো সরকার আসে, 220টা মানে হিসাব মতো 2/3 মেজরিটি হিসাবে যদি আসে, সে তো ইচ্ছা করে যে কোনো জিনিস সংশোধন করে দিতে পারবে, যে কোনো। আচ্ছা, সে যদি মনে করে যে এমনি তো বিএনপি ধরে, বিএনপি তো অনেকগুলিতে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে না, বিএনপির 31 দফার সাথে বিএনপি তো নিজস্ব একটা আছে 31 দফা না। তো ফলে বিএনপি কথার কথা হাইপোথেটিক্যালি বলছে, থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি হয়তো হবে না। হাইপোথেটিক্যালি বিএনপি 2/3 মেজরিটি পাইল আগামী ইলেকশনে, আচ্ছা, বাদ করে দিবে সব, ওই 31 দফা প্রিভেল করবে। আচ্ছা, কি করবেন আপনি? অত বাদ দেন। এই যে আমরা বলি না যে মানে আইন করলেই হয়ে গেল, কথার কথা, এটা আমরা কখনোই চাই না। মানে কথার কথা, আগে যেটা হয়েছে, ধরেন গভর্নমেন্ট ফেল করলো, একটা আবরি জেনারেল এসে বলল যে দিস থিংস ক্যানট গো এনি মোর, ইট ইজ আওয়ার হিস্টোরিক্যাল নেসেসিটি টু টেক ওভার হয়ে গেল, কনস্টিটিউশন সাসপেন্ড করে দিবে। করছে না? হ্যাঁ, এর আগে আমরা দেখেছি করছে না সাসপেন্ড? তো কি হইলো? কনস্টিটিউশন তারা বাতিলও করে দিতে পারে। মার্শাল ল মানে কি? মার্শাল ল হচ্ছে নিগেশন অফ অল সিভিল লস। সমস্ত সিভিল লগুলি তখন বাদ হয়ে যায়। তখন যদি তারা করে, তা আপনি কি করবেন? ওই আর্মিকে ধরে পিটাবেন? কথাটা হচ্ছে যে রাজনীতিটা যদি ভালো থাকে, একটা কথা আছে পলিটিক্যাল, খুব খুব দামি কথা, হোয়েন পলিটিক্স ফেলস কামস দ্য কনস্টিটিউশন। রাজনীতিতে যখন ফেল করে তখন সংবিধানের প্রশ্ন আসে। আচ্ছা, এটা একটা ক্রাইসিস। আচ্ছা দেখি তো সংবিধানে কি লেখা আছে, এই মুহূর্তে এই সিচুয়েশনে কি লেখা আছে। তখন আপনি সংবিধান বাইর করে দেখতেছেন যে এই মুহূর্তে সংবিধান বলতেছে এইটা করতে হবে। এই সংকট যদি না হয় তো ওই সংবিধান শেলফে পড়ে থাকবে বছরের পর বছর, তাই না? ফলে আপনি সংবিধান কিছু না, পলিটিক্সটা মেইন। ব্রিটেনের কয়টা ধারা লেখা আছে, আনরিটেন কনস্টিটিউশন, কতগুলি প্রভিশনের উপরে চলতেছে না। তারপরে চায়নার কনস্টিটিউশন তো বাংলাদেশের চেয়ে ডেমোক্রেটিক, তো ওখানে কি কোনো প্রতিবাদ হয়?
জি, ধন্যবাদ মাহবুব কামাল ভাই, চমৎকার আলোচনা করলেন। আপনার আলোচনার মূল বক্তব্য যদি ধরি যে একটি নির্বাচন আমাদের খুব প্রয়োজন এই মুহূর্তে, এবং সেটি যতটুকুন সুষ্ঠু হয় সেজন্য আমরা নাগরিকরা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন। আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।